কিন্তু কখনোই কুকি ভির কাছে যেত না, কারণ ওর পাপাকে কথা দিয়েছে ও আর মামামের কথা কখনো বলবে না। ভিরও কেন জানি অনেক বেশি কষ্ট হতো যেন কুকির সাথে গিয়ে একবার কথা বলতে পারে, কিন্তু যার মা নেই তার সাথে কথা বলে ভি আর তাকে কষ্ট দিতে চায় না। একদিন জাঙ্কুককে একটা ইনভিটেশনে ইনভাইট করা হয়। যেহেতু জাঙ্কুক এখন শহরের টপ বিজনেসম্যান, তাকে তো ইনভাইট করতেই হবে। সেখানে চ্যারিটি ফাংশন ছিল, মডেলিং শো হবে। জাঙ্কুক তার ছেলেকে অনেক সুন্দর করে রেডি করায়, আর জাঙ্কুক নিজেও অনেক সুন্দর করে রেডি হয়। দুই বাপ ছেলেকে দেখতে তো পুরোই হিরো লাগছিল। তখন জাঙ্কুক আর কুকি সেই ইনভিটেশনে চলে যায়। শোটা অনেক বড় ছিল, সেখানে অনেক সেলিব্রিটিরা উপস্থিত ছিল, আর জাঙ্কুককে তো স্পেশাল গেস্ট হিসেবে ইনভাইট করা হয়। কিছুক্ষণের মধ্যেই শোটা শুরু হয়ে যায়। একের পর এক মডেল সেখানে উপস্থিত হচ্ছে। মডেলগুলো তো সবার দৃষ্টি আকর্ষণ করেছে। একে একে তো মডেলরা র্যাম্পে হাঁটা স্টার্ট করে দিয়েছে, আর সব মডেলদের দেখে সবাই তো হাততালি দিচ্ছিল। আর এখানে অনেক মডেলরাও এসেছিল, যেখানে ভি ছিল টপ 1 নম্বরে। ভি আসার সাথে সাথেই জাঙ্কুকের বুকটা চিনচিন করছিল। এটা কেন হচ্ছিল জাঙ্কুক নিজেও জানে না। তখনই জাঙ্কুক কুকির দিকে তাকায়, কিন্তু না, কুকি কোনো রিয়াকশনে ছিল না, কারণ কুকি যে তার বাবাকে কথা দিয়েছে। প্রায় অনেকক্ষণ পর ফাংশনটা শেষ হয়, আর সেই ফাংশনে ভি আবারও 1 নম্বর হয়। ভি কে 1 নম্বর হওয়া দেখে তো বুকামো অনেক বেশি খুশি হয়ে যায়। ভি কে দেখতে তো অনেক বেশি সুন্দর লাগছিল, আর ভি ড্রেসটা ছিল শহরের 1 নম্বর ড্রেস। আর ভি কে দেখে জাঙ্কুকের তের কথা অনেক বেশি মনে পড়ছিল, কারণ তেও শহরের 1 নম্বর মডেল হতে চেয়েছিল। জাঙ্কুক যদি জানতো যে এখানে ভি শো করবে, তাহলে তো জাঙ্কুক এখানে কুকিকে নিয়ে আসতোই না। এরপর জাঙ্কুক কুকিকে নিয়ে চলে যেতে নিচ্ছিল, তখনই একটা লোক জাঙ্কুককে ডাকে একটা ইম্পর্টেন্ট কাজের জন্য। তখন জাঙ্কুক বেকুইনের কাছে কুকিকে দিয়ে ভেতরে যায়, আর বিজনেস পারপাসে জাঙ্কুক আর বেকুইন ফ্রেন্ড। আর বেকুইন কুকিকে নিয়ে গাড়িতে বসে। প্রায় 10 মিনিট পর জাঙ্কুক সেখান থেকে বের হয়ে আসতে নিচ্ছিল, আর ভিও কোথায় জানে যাচ্ছিল। হঠাৎ করে তাদের মাঝে ধাক্কা লাগে, আর ভির মাথাটা হঠাৎ করে ঘুরে যায়। সঙ্গে সঙ্গে জাঙ্কুক ভিকে ধরে ফেলে, আর ভির মনে হচ্ছিল কিছু যেন মনে পড়তে থাকে ওর। তবে তখনই জাঙ্কুক ভির হাতে একটা জিনিস খেয়াল করে, তবে ভি তখনই নিজেকে কন্ট্রোল করে নিয়ে দাঁড়িয়ে পড়ে। সরি, আমি আসলে দেখতে পাইনি। ইটস ওকে, কোনো ব্যাপার না। তখন ভি সেখান থেকে চলে যেতে নিলে জাঙ্কুক পিছন থেকে বলে ওঠে, একটা কথা শুনুন। হ্যাঁ মিস্টার জিয়ন, জাঙ্কুক কি বলবেন বলুন। আমি সেদিন একটু জোরে কথা বলে ফেলেছিলাম, আপনি প্লিজ কিছু মনে করেননি তো? আসলে কি করবো বলেন, আমার ছেলেটা আপনাকে দেখলেই মামা মামা করে, আর আমি তো জানি আপনি ওর মামাম না, তাই ওকে ভয় দেখানোর জন্য আপনাকে একটু কথা শুনিয়েছিলাম। প্লিজ আপনি কিছু মনে করবেন না। না না, আমি কিছু মনে করিনি। শুধু একটা জিনিসই খারাপ লাগে যে স্কুলে কুকি আমাকে দেখলে আমার সাথে কথাই বলে না। আসলে সেই কারণটাও আমি। কুকি যদি আপনার পেছনে সবসময় থাকে, তাহলে আপনারও তো বিরক্ত বোধ হয়, তাই না? না, আমার কিছু হয় না, কিন্তু আপনি যেহেতু চান না, তাই আমি কুকির সাথে যেচে কথা বলতে চাই না। আপনারা ভালো আছেন থাকুন। আর কুকি ভালো আছে তো? হ্যাঁ, অনেক বেশি ভালো আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি বলে ভি সেখান থেকে চলে যায়। ভি চলে যাওয়াতে জাঙ্কুক অনেকক্ষণ ভির দিকে তাকিয়ে থাকে, কারণ জাঙ্কুক কিছু একটা দেখেছে। তখন জাঙ্কুক গিয়ে গাড়িতে বসে। গাড়িতে তার আপন বেগে চলতে শুরু করে। সারা রাস্তা গাড়িতে বসে জাঙ্কুক কি যেন একটা ভেবেছে, তবে কারোর কাছে প্রকাশ করতে পারেনি। বেশ কিছুটা সময় কেটে যায়। রাত হয়ে যাতে ভি তো তার রুমেই ছিল, তবে ভির আজকে শরীরটা অনেক বেশি খারাপ খারাপ লাগছিল, আর কেন জানি কুকির সাথে আজকে অনেক বেশি কথা বলার ইচ্ছা করছিল। ভির এরকম খারাপ লাগছে বলে ও তো শুয়ে পড়ে ঘুমানোর জন্য। হয়তো ঘুমালে একটু ওর ভালো লাগবে। তবে ঘুমের ভিতর ভি অনেক আজে বাজে স্বপ্ন দেখে। বেবিটা একদম তোমার মতো হয়েছে। জাঙ্কুক, তুমি তো আমাকে কখনো ছেড়ে যাবে না। আমার কাছে আমার বউ সবার আগে, তারপর সবকিছু। আমি তো আমাদের বেবির নাম দিলাম কুকি। জাঙ্কুক, চকলেট এনে দাও না। আই লাভ ইউ সো মাচ বেবি। তখনই ভি ছটফট করে বিছানা থেকে উঠে বসে। রুমে এসি চলছে, কিন্তু ওর পুরো শরীর ঘেমে একাকার। ও তো বুঝতেই পারছে না যে ও একই স্বপ্ন দেখলো। আমি এসব কি স্বপ্ন দেখছি? উফ, আমার মাথা কেন এত ব্যথা করছে? মনে হচ্ছে চারদিকে অন্ধকার। আমি কি মারা যাবো? আমি এমন কেন লাগছে? আমার সাথে যখন বোগামের দেখা হয়েছিল, তখন বোগাম আমাকে বলেছিল আমার নাম কি, আমার বাড়ি কোথায়। আমি কিছুই বলতে পারছিলাম না। সবাই বলছিল আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। তার মানে কি আমার অতীতের কোনো ঘটনা আছে? কিন্তু কি ঘটেছিল আমার সাথে আমি কেন তা মনে করতে পারছি না। আমি কে, কি আমার পরিচয়, কোথায় আমার বাড়ি, আমি তা কিছুই জানি না। আমি কেন জানি না।
এভাবে ভি নিজের সাথে নিজে কথা বলছিল আর নিজের সাথে নিজে কথা বলতে ভি অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিল। ভি এতটা পরিমাণে হাঁপাচ্ছিল আর ঘামছিল, মনে হচ্ছিল ও মাত্রই যুদ্ধ করে উঠলো। ওর কানে শুধু স্বপ্নের কথাগুলো ভেসে চলেছে। মাথায় তীব্র যন্ত্রণা নিয়ে ভি আবার শুয়ে পড়লো। সারা রাত ও ঘুমিয়েছে ঠিকই, কিন্তু অনেক বেশি ছটফট করছিল, যেন ওর কল্পনায় ওর অতীত ভেসে আসছে। ভি সকালবেলা উঠে বুগামকে সব রাতের ঘটনা বলে। বুগাম শুনে তো অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু বুগাম বুঝতে পারছিল যে ওর সাথে কি হচ্ছে। ভি, তোমার এমন হচ্ছে, তাহলে তো তোমাকে অবশ্যই ডক্টর দেখানো উচিত। না বুগাম, এত তাড়াতাড়ি ডক্টর দেখালে কিভাবে হয়? হয়তো আমার এটা দুঃস্বপ্ন ছিল, কিন্তু তুমি না বললে তোমার মাথা অনেক বেশি যন্ত্রণা করছে? হ্যাঁ, কিন্তু কেন করছে জানি না। সবচেয়ে বেশি মাথা ব্যথা রাতেই করে, এখন বেশি করছে না। ওকে, তুমি যদি চাও আমাকে বলো, আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। ঠিক আছে বুগাম। অন্যদিকে জাঙ্কুক অফিসে বসে বসে কিছু ভাবছে। আমি বুঝতে পারছি না ওই জিনিসটা ওর কাছে কিভাবে গেল। আমার কিছুই মাথায় ঢুকছে না। না না, এখন বসে থাকলে হবে না, অনেকটা সময় হয়ে গেছে, আমার কুকিকে নিয়ে আসতে হবে। বলে জাঙ্কুক কুকিকে নিয়ে আসার জন্য রওনা হয়। অন্যদিকে ভিড সুজুকি নিয়ে আসতেও মন যাচ্ছে, আবার মনও যাচ্ছে না, কারণ ভির শরীরটা বেশি ভালো ছিল না, আবার কুকিকেও দেখতে ইচ্ছা করছিল। ভি তো লিভিং রুমে মন খারাপ করে সোফার উপর বসে আছে। এমন সময় জিসু এসে তের পাশে বসে। ও কাকিমণি, তুমি থাকো, আমি সুজুকে নিয়ে আসি। আরে না না, সুজুকে নিয়ে আসতে তো আমি একটা মেয়েকে পাঠিয়ে দিয়েছি অলরেডি। কেন পাঠালে? আমিই তো যেতাম না। আসলে বুগাম বলল তোমার শরীরটা ভালো নেই, তাই আর কি তোমাকে বলিনি। তখন ভি আর জিসু তো গল্প করতে থাকে। এভাবে আরো কয়েকটা দিন চলে যায়। ভির সাথে প্রতিদিন রাতে প্রায় একই ঘটনা ঘটতো। অন্যদিকে জাঙ্কুক এই কদিনই আর কোনো ভির খোঁজ পায়নি। এদিকে ভি তো ক্রমশ অসুস্থ হয়ে পড়ছিল। বুগাম আর ভির কোনো কথাই শুনতে চাইল না। ও তো ভিকে নিয়ে হসপিটালে চলে যায়। হসপিটালে ভি ও সমস্ত কথা ডক্টরকে খুলে বলে। এই সব কথা শুনে ডক্টর বলে, হয়তো আপনার হ্যালুসিনেশন হচ্ছে। আপনি কি ডিপ্রেশনে আছেন? না, আমি কোনো ডিপ্রেশনে নেই, কিন্তু অদ্ভুত সব ঘটনা শুধু আমার চোখের সামনে ভাসে। এটা খুবই সিরিয়াস ব্যাপার। আর আপনার কি প্রচন্ড মাথা ব্যথা করে? হ্যাঁ হ্যাঁ ডক্টর, ওর মাথা ব্যথা করে। ওর এতটাই মাথা ব্যথা করে যে ও কান্না করতে বাধ্য হয়। ওকে, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনি এগুলো খান, তারপরে দেখুন যে আপনার এই অসুস্থগুলো ছাড়ে কিনা। ওকে ডক্টর। ডক্টর তো এদিকে ভি আর বুগামের সাথে আরো কিছু কথা বলতে থাকে। অন্যদিকে জাঙ্কুক কুকিকে নিয়ে হসপিটালে এসেছে। কুকির হাতটা বেশ পরিমাণে কেটে গেছে। এটা দেখে জাঙ্কুক তো অনেক বেশি ভয় পেয়ে গেছে। আসলে কুকি বাইকে খেলতে খেলতে হঠাৎ করে সিঁড়ি থেকে পড়ে যায়, আর পড়ে গিয়ে ওর হাতটা অনেকখানি কেটে যায়, প্লাস মাথায়ও আঘাত পায়। কিন্তু কুকির রক্তাক্ত হাত দেখে জাঙ্কুক তো নিজেকে সামলাতেই পারছে না, সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে এসেছে। কারণ জাঙ্কুক এখন তার প্রিয় মানুষকে হারাতে চায় না। ও তার প্রিয় মানুষকে হারিয়ে হারিয়ে এখন প্রায় নিঃস্ব। জাঙ্কুকের চোখেও পানি ছলছল করছিল কুকির এই অবস্থা দেখে। তখন সেখানে ডক্টর আসে। ডক্টর, আমার ছেলের হাতটা প্লিজ ব্যান্ডেজ করে দিন, আমি দেখতে পারছি না এগুলো। ওকে ওকে মিস্টার, শান্ত হন, আমি এখনই ব্যান্ডেজ করে দিচ্ছি। এটা কিভাবে হলো? ও সিঁড়ি থেকে পড়ে গেছে আর হাতটা কেটে গেছে। কি বলছেন? কিভাবে পড়ে গেল সিঁড়ি থেকে? বাচ্চার মা কোথায়? ভাগ্য ভালো মাথাটা ফেটে যায়নি। বাচ্চার মার কথা শুনে তো জাঙ্কুক আরো তীব্র কষ্ট অনুভব করতে থাকে। আর এদিক দিয়ে কুকিও অনেক বেশি কান্না করছিল। তখনই ভি আর বুগাম ডক্টরের কেবিন থেকে বের হয়ে আসে। সঙ্গে সঙ্গে ভির চোখ কুকির হাতের দিকে যায়। এতটা রক্ত পড়ছিল যা দেখে ভিও অসুস্থ হয়ে যাচ্ছিল। ভি দৌড়ে কুকির কাছে যেতে নিলেই বুগাম তো ভিকে আটকে দেয়। না ভি, তুমি ওর কাছে যাবে না। তোমার মনে নেই ওর বাবা তোমাকে কি বলেছে? আসলে জাঙ্কুক যেদিন ভিকে কথা শুনিয়েছিল সেদিন তো ভি বুগামকে গিয়ে সব বলে দিয়েছিল। প্লিজ বুগাম, একবার যেতে দাও। দেখো বাচ্চাটার হাত কতখানি কেটে গেছে। ওটা কি তোমার বাচ্চা যে তোমার অত দরদ লাগছে? যার বাচ্চা তার দরদ লাগলেই হবে। চলো আমরা এখান থেকে যাই। বুগাম প্লিজ, দেখো ও আমাকে দেখে শান্ত হয়ে যাবে। তোমাকে দেখে শান্ত হওয়ার ওর কোনো দরকার নেই, ওর বাবাই ওকে শান্ত করবে। তখনই জাঙ্কুক ভিকে দেখতে পায়। ভি তো বারবার বলছিল বুগামকে ছেড়ে দিতে যে ও কুকির কাছে যাবে। এটা দেখে জাঙ্কুকেরও অনেক বেশি খারাপ লাগছিল। বুগাম প্লিজ, একবার যেতে দাও। বলছি না যেতে হবে না। আর অত রক্ত দেখলে তুমি নিচে অসুস্থ হয়ে পড়বে। তুমি জানো তুমি কতটা অসুস্থ। চলো এখান থেকে। বলেই বুগাম জোর করেই তো ভিকে সেখান থেকে নিয়ে যায়। আর জাঙ্কুক সবকিছু তাকিয়ে তাকিয়ে দেখে। ভির অসুস্থর কথা শুনে জাঙ্কুকেরও অনেক বেশি খারাপ লাগছিল।
যেখানে জাংকুক ভিকে ভালোভাবে চেনেও না মোটে। ডক্টর তো কুকির হাত ব্যান্ডেজ করা শুরু করে দিয়েছে। ডক্টর অনেকক্ষণ ধরে ক্ষত জায়গাটা ভালোভাবে ক্লিন করে তারপরে ব্যান্ডেজটা করে দিয়েছে। আর এই খবর পেয়ে সোবিন আর বেখুন সেখানে চলে আসে। যেদিন সোবিন, নিরঞ্জন আর লিসা জানতে পেরেছিল যে তে আর এই পৃথিবীতে নেই, সেদিন ওদের কান্না ছাড়া তো আর কোনো উপায় ছিল না। ওরা তো এটাও বুঝতে পারছিল না যে ওরা কিভাবে জাংকুককে শান্ত করবে। আরে আমি শুনলাম কুকির হাত নাকি অনেকখানি কেটে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছিস না? আরে জাংকুক, এভাবে আর কতদিন বলতো? তুই এখন একটা বিয়ে করে নে প্লিজ। বেখুন, তুই আমাকে বিয়ে করার কথা বলিস না। তুই যদি আমার জীবনের ঘটনা জানতি তাহলে কখনো আমাকে আর বিয়ে করার কথা বলতি না। কি এমন হয়েছে? যার চলে যাওয়া সে চলে গেছে জাংকুক। নিজের জীবনটা এভাবে কেন নষ্ট করছিস? জাংকুক, বলছি কুকির তো কোনো অসুবিধা হবে না? না, ওর কিছু হবে না, ও ঠিক আছে। আচ্ছা সোবিন, তুই একটু কুকিকে ধর, আমি আসছি। কোথায় যাচ্ছিস? আমি 5 মিনিটের ভিতরে আসছি বলে জাংকুক সেখান থেকে উঠে চলে যায়। আর বেকুইন সোবিনকে বলে, আচ্ছা আপনিও তো জাংকুকের ফ্রেন্ড তাই না? আমি শুধু জাংকুকের ফ্রেন্ড না, আমি তো জাংকুকের ছোটবেলার ফ্রেন্ড। ও আচ্ছা, তাহলে তো আপনি জাংকুকের সম্পর্কে সবকিছু জানেন। আমাকে প্লিজ বলুন না ওর সাথে কি হয়েছে। ওর বউ ওকে ছেড়ে চলে গেছে, ও কেন আর একটা বিয়ে করতে চায় না? দেখুন, ওর বউ ওকে ছেড়ে চলে যায়নি, ওর বউ মারা গেছে। কি মারা গেছে? হ্যাঁ মারা গেছে। তাই জাংকুক সব সময়ের জন্য এমন ভাবেই থাকে। কি হয়েছিল ওদের সাথে? তখন তো সোবিন বেখুনকে সব কথা বলতে শুরু করে। অন্যদিকে জাংকুক ভি যে কেবিন থেকে বের হয়েছে সেই কেবিনে ডক্টরের কাছে যায়। হ্যাঁ বলুন, আপনার কি প্রবলেম? আমার কোনো প্রবলেম নেই বলে জাংকুক একটা কার্ড বের করে ডক্টরের কাছে দিয়ে বলে, আমি জিওন জাংকুক আর আমি আপনার কাছে কিছু জানতে এসেছি। ও জিওন জাংকুক, শহরের টপ বিজনেসম্যান আমার কাছে। বলুন আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? এই মাত্র আমি আসার আগ মুহূর্তে একটা মেয়ে আর একটা ছেলে আপনার কেবিন থেকে চলে গেল। সম্ভবত মেয়েটার নাম ভি হবে আর আমি ওর সম্পর্কে জানতে এসেছি। হ্যাঁ, ওরা দুজনে তো অনেক বড় সেলিব্রিটি। ভি হচ্ছে মডেল আর বুকাম তো অ্যাক্টর। হ্যাঁ, আমি ভি সম্পর্কে জানতে এসেছি। ও কি কারণে অসুস্থ? আসলে মিস্টার জিওন, কিভাবে বলবো, একজন পেশেন্টের সম্পর্কে পার্সোনাল ডিটেইলস দেওয়া তো উচিত না তাই না? দেখুন আমি ওকে চিনি, আমাদের মাঝে কিছু মনোমালিন্য হয়েছে বলেও আমার সাথে কথা বলছে না, তাই জানতে পারছি না যে ও কি হয়েছে। মানে আপনি কি ওনার হাজবেন্ড? না মানে বুঝতে পেরেছি, আপনি ওনার হাজবেন্ড হন। মনোমালিন্য হয়েছে বলে বউ আপনার সাথে কথা বলছে না তাই না? তাই জন্য তো আপনার বউ তার ভাইকে নিয়ে এসেছিল। ভাই মানে? হ্যাঁ, বুকাম তোর ভাই হয়, এটাই তো পরিচয় দিল। আপনি এমন আমতা করছেন কেন? আপনার তো সবকিছু জানা উচিত, যেহেতু আপনি ফির হাজবেন্ড। আপনি এমন একটা ভাব করছেন যেন কিছুই জানেন না। আচ্ছা শুনুন তাহলে কি হয়েছে ওর। তখন ফি যা বলেছে সবই তো ডক্টর ডিটেইলসে জাংকুককে বলে দেয়। যা জাংকুক শুনে তো অনেক বেশি অবাক হয়ে যাচ্ছিল। ওকে ডক্টর, থ্যাংক ইউ হেল্প করার জন্য। ওকে মিস্টার জিওন, কোনো দরকার পড়লে আসবেন কিন্তু। হ্যাঁ আসবো বলে জাংকুক কেবিন থেকে বের হয়ে আসে আর সরাসরি কুকির কাছে চলে যায়। কিরে সোবিন, বেকুইনের মুখটা আবার এত অফ কেন? আমি তো তোদের সম্পর্কে বেকুইনকে সবকিছু বলে দিয়েছি, তাই বেকুইন এতটা মন খারাপ করেছে। জাংকুক সরি, আমি আর তোকে কখনো বিয়ে করার কথা বলবো না। ইটস ওকে, যাক তুই তাও বুঝতে পেরেছিস বলে জাংকুক, সোবিন আর বেকুইন কুকিকে নিয়ে বাড়িতে চলে যায়। অন্যদিকে ভি বাড়ি থেকে বুগামের সাথে জেদ করছে। বুগাম, কেন তুমি আমাকে কুকির সাথে একবার কথা বলতে দিলে না? ভি, তার বাবা তোমাকে কত কিছু বলেছে, তুমি কি অসম্মান বোধ করোনি? ওর বাবা বলেছে, ও তো কিছু বলেনি, ও নিষ্পাপ বাচ্চা একটা। ওকে, এরপরে দেখতে পেলে তুমি ওর সাথে কথা বলো, ঠিক আছে? আর ওর সাথে যদি আমার আর কখনো দেখা না হয়, তার আগে যদি আমি মারা যাই। ভি, কি সব কথা বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি তো পাগলই হয়ে গেছি বলে ভি নিজের রুমে চলে যায়। ভি তো অনেক বেশি খারাপ লাগছিল কুকিকে দেখে। এতে জাংকুক এসে তো তার নিজের মনের অঙ্ক মিলাতে থাকে। জাংকুক ভাবছিল ভি কি তাহলে তে, আর এটা হলে তো জাংকুক বিশ্বাসই করতে পারবে না। এভাবে আরো 2টা দিন কেটে যায়। ভি আজকে সকাল সকাল নিজের কাজে চলে গিয়েছিল। দিন বেশ কিছুক্ষণ কাজ করার পর ভি বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে আসার আগে ভি ডিনার সেরে এসেছিল। ভি বাড়িতে এসে আগে নিজেকে ফ্রেশ করে নেয়। আজকে ফির অনেক বেশি ক্লান্ত লাগছিল, কারণ ভি আজকে অনেক কাজ করেছে। কিন্তু এত কাজের মাঝেও ভি কিছু একটাকে অনুভব করতে পারে। ভি ক্লান্ত ভরা শরীর নিয়ে ও বেডে শুয়ে পড়লো একটু ঘুমানোর আশায়। কিন্তু না, ওই জোর ভাগ্য, ও নিজের মতো নিরিবিলি চুপচাপ কখনোই ঘুমাতে পারে না। অনেক রাত হয়ে গেছে। ভি আবারও সেদিনের মতো বাজে স্বপ্ন দেখছে আর ছটপট করছে, যেন স্বপ্নের মাঝে ওকে কেউ গলা টিপে ধরেছে। তখনই ভি আবারও সেদিনের মতো লাফিয়ে ওঠে। আজকে ভির মাথা যেন একটু বেশি ব্যথা করছে। তীব্র যন্ত্রণা
যন্ত্রণায় ফির চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ও ওষুধ খাচ্ছে কিন্তু ওর মাথা ব্যথাটা সারছে না। হঠাৎ করে ফির অনেক বেশি পানি তেষ্টা পেয়ে যায়। ফি অনেক জায়গায় খুঁজে দেখে ঘরের কোথাও পানি নেই। তখন তো ফি নিচে পানি আনতে যায়, তবে তে সিঁড়িতে নামতে নিলে তে মাথাটা ঘুরে সেখানে পড়ে যায় আর তে সিঁড়ি থেকে একদম নিচে পড়ে যায়। শব্দ পেয়ে সেখানে সঙ্গে সঙ্গে বুগম আর জিসু চলে আসে। আরে ফি তোমার কি হলো? এই ফি প্লিজ চোখ খুলো। এই বুগম দেখ ওর শরীরে অনেক বেশি জ্বর, চল ওকে হসপিটালে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ এখনই নিয়ে যাচ্ছি, কিন্তু ওর হলোটা কি? বলে তো সঙ্গে সঙ্গে বুগম আর জিসু তেকে হসপিটালে নিয়ে যায়। অনেক রাত হয়ে গিয়েছিল কিন্তু অনেক বেশি সিরিয়াস ব্যাপার ছিল, তাই হসপিটালে নিয়ে যায়। ভিকে তো আইসিইউতে ভর্তি করা হয় কারণ ফির অবস্থা অনেক বেশি খারাপ ছিল। অনেকক্ষণ পর ডক্টর কেবিন থেকে বের হয়ে আসে আর তখনই বুগম গিয়ে জিজ্ঞেস করে, ডক্টর ভি ঠিক আছে তো? এখন ঠিক আছে, কিন্তু মাথায় মনে হয় অনেক আঘাত পেয়েছে তাই না? আসলে ও সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। আমিও সেটাই বলছি, মাথায় আঘাত পাওয়ার কারণে স্মৃতিশক্তিও হারিয়ে যেতে পারে। মানে কি বলছেন আপনি এসব? হ্যাঁ বলা যাচ্ছে না, জ্ঞান ফিরে বলতে পারি, আপনারা ওয়েট করুন। বলে ডক্টরটা সেখান থেকে চলে যায় আর বুগম মনে মনে ভাবতে থাকে, স্মৃতিশক্তি আর হারাবে কি, ওর তো হারিয়েই আছে। এখনো হতে পারে ও স্মৃতিশক্তি ফিরে আসতে পারে। যাক ভালোই হবে। বেশ কিছুক্ষণ পর ফির জ্ঞান ফিরে আসে। তখন নার্স ডাকলে বুগম আর জিসু সেখানে যায়। বুগম তো সঙ্গে সঙ্গে ফির কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? কেমন আছো এখন তুমি? আপনি কে? আর আমাকে আপনি কি নামে ডাকছেন? আমি তো আপনাকে চিনি না। মানে তুমি আমাকে চিনো না? আমি বুগম। উফ ফাইজলামি করেন না তো, আমি ভাই আপনাকে সত্যিই চিনি না। আমার জাঙ্কুকে ডেকে দিন, আমি জাঙ্কুকের সাথে দেখা করব। মানে ফি তুমি এই মুহূর্তের ভিতর আমাকে ভুলে গেলে? হ্যাঁ ফি তুমি আমাদের কাউকে চিনতে পারছো না। আমি তো বলছি আমি আপনাদের কাউকে চিনতে পারছি না, তবু কেন জোরাজোরি করছেন? আমি তো বলছি আমার জাঙ্কুকে ডেকে দিন, আমি আমার জাঙ্কুকের সাথে দেখা করব। এমন সময় নার্স তো ডক্টরকে ডেকে নিয়ে আসে। কি হচ্ছে আপনার? আপনি তো এত জোরে জোরে কথা বলতে পারবেন না, আপনি তো অসুস্থ। ডক্টর এরা বলছে এরা নাকি আমার কে হয়। আমি জাঙ্কুকের সাথে দেখা করতে যাচ্ছি, ওনারা দেখাই করতে দিচ্ছে না। তার উপর বলছি ডেকে দিতে, তাও দিচ্ছে না। হ্যাঁ উনি যার সাথে দেখা করতে চায় আপনারা তাকে নিয়ে আসুন না। কিন্তু এই জাঙ্কুকের নাম্বার বা অ্যাড্রেস কিছুই আমার কাছে নেই। হোয়াট? তাহলে আপনি বলুন জাঙ্কুক আপনার কি হয়? জাঙ্কুক আমার হাজবেন্ড হয়, ওই তো আমাকে এখানে নিয়ে এসেছে তাই না? দেখুন মিস, জাঙ্কুক আপনাকে এখানে নিয়ে আসে নাই, এনারাই নিয়ে এসেছে। আপনারা সবাই মিথ্যা কথা বলছেন, আমাকে কি বোকা পেয়েছেন নাকি? আমি জানি আমার জাঙ্কুক এখানেই আছে। ভি তুমি ভুল বুঝছো, এখানে জাঙ্কুক নামের কেউ নেই। সরি আমি ভি না, আমি তে। তে মানে? তে মানে তে, আমি আমার নাম বলছি, আপনারা কি বুঝতে পারছেন না? তখন বুগামের বুঝতে 1 মিনিটও বাকি রইল না যে ভি সব স্মৃতিশক্তি ফিরে এসেছে। তাই ভি আগের মানুষগুলোকে চিনতে পারছে কিন্তু ওদেরকে চিনতে পারছে না। তে তো জোরে জোরে জাঙ্কুকের কথা বলছিল, কিন্তু জাঙ্কুক নামের কোনো ব্যক্তি তো এই হসপিটালেই ছিল না। তখনই হঠাৎ করে সোবিন তে কেবিনেট থেকে জাঙ্কুকের নাম শুনতে পায়। আসলে সোবিন হসপিটালে এসেছিল তো তার মাকে নিয়ে, তার মা তো অনেক বেশি অসুস্থ ছিল। সোবিন অবাক হয়ে তের কেবিনের সামনে যায়। আমি কি ভিতরে আসতে পারি? আপনি কে? আপনি কি পেশেন্টের কেউ হন? আরে সোবিন ভাইয়া আপনি আসুন আসুন ভিতরে আসুন। আপনি জানো জাঙ্কুক নামের কার কথা বলছিলেন? আরে আপনিও কি আমার সাথে মজা করছেন নাকি? প্লিজ জাঙ্কুককে ডেকে দিন, আমি ওর সাথে দেখা করব। আপনি কি আসলে রিয়েলি তে? ও মাই গড, আমি বুঝতে পারছি না আমার সাথে সবাই কেন এমন বিহেভিয়ার করছে। আর সোবিন ভাইয়া আপনি আমাকে আপনি করে বলছেন, আপনি তো আমাকে তুমি করে বলতেন। আমি আমার নিজেকে বিশ্বাস করতে পারছি না। আমি জাঙ্কুকে এখনই খবর দিচ্ছি। তার মানে জাঙ্কুক এখানে নেই। আপনি কি জাঙ্কুককে চেনেন? হ্যাঁ চিনি, ও আমার ফ্রেন্ড হয়। তবে তে কে? তে হচ্ছে জাঙ্কুকের ওয়াইফ। তখন সোবিন সঙ্গে সঙ্গে জাঙ্কুকে ফোন করে। এত রাত হয়ে যাওয়াতে জাঙ্কুক আর কুকি তো ঘুমাচ্ছিল। কলার সাথে জাঙ্কুকের ঘুমটা ভেঙে যায়। জাঙ্কুক স্ক্রিনের দিকেই তাকিয়ে দেখে সোবিন ফোন করেছে। সোবিন কোনো দরকারি কাজ ছাড়া জাঙ্কুকে ফোন করে না, তাই সঙ্গে সঙ্গে জাঙ্কুক ফোনটা ধরে। হ্যাঁ সোবিন বল, এত রাতে কেন ফোন করেছিস? আরে জাঙ্কুক আমি থেকে থেকে কি থেকে? তুই আমার সামনে আছে জাঙ্কুক। এত রাতে আমাকে ফোন করেছিস কি আমার সাথে মজা করার জন্য? জাঙ্কুক আমি মজা করছি না, সত্যি তুই আমার সামনে। দেখ ফাইজলামে কিন্তু একটা লিমিট থাকে সোবিন, তুই জানিস আমার মন মেজাজ এমনি ভালো না, তার উপর তুই আমার সাথে ফাইজলামি করছিস। আর এখন তুই কোথায়? তুই তো জানিস আমার মা অনেক অসুস্থ, আমি আমার মাকে নিয়ে হসপিটালে এসেছিলাম। কিন্তু আমি সত্যি এখানে থেকে দেখতে পাচ্ছি। আমি তোকে হসপিটালের লোকেশন পাঠাচ্ছি, তুই তাড়াতাড়ি এখানে চলে আয়। কিন্তু একটা কথা, তুই কুকিকে নিয়ে আসবি না। বলেই সঙ্গে সঙ্গে সোবিন ফোনটা কেটে দেয়। হ্যালো সোবিন। হ্যালো না, সোবিন তো আমার সাথে কখনো মজা করে না, তাও আবার এত রাতে ও কেন আমার সাথে মজা করতে যাবে? তখনই জাঙ্কুকের ফোনে একটা মেসেজ আসে। জাঙ্কুক দেখে সোবিন তো সেই হসপিটালের লোকেশন পাঠিয়েছে। আর সোবিন বলেও দিয়েছিল জাঙ্কুক যেন কুকিকে সঙ্গে করে না নিয়ে যায়। জাঙ্কুক বুঝতেই পারছে না কুকিকে এখন কোথায়
রেখে যাবে। তবে কুকি তো নিধর দেহে ঘুমাচ্ছিল, তাই জাংকুক ইয়নজনকে ডেকে নেয়। আর ইয়নজন তো জাংকুককে হেল্প করার জন্য সবসময়ের জন্য প্রস্তুত, আর কুকির পাশে থাকার জন্য বলে। আর জাংকুক রেডি সেডি হয়ে সেই হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। এদিক থেকে তে তো অনেক বেশি ছটফট করছিল জাংকুকের সাথে দেখা করার জন্য। তে জাংকুকের কথা তো ঠিক মনে আছে, কিন্তু কুকির কথা মাথা থেকে একদম বের হয়ে গেছে। আর এদিক থেকে জাংকুক এসে হসপিটালে পৌঁছায়। তখনই সঙ্গে সঙ্গে সোবিন জাংকুককে দেখে তের কেবিনে নিয়ে যায়। জাংকুক তের কেবিনে যেতে না যেতে তে তো হাত পা ছিটিয়ে সঙ্গে সঙ্গে জাংকুকের কাছে গিয়ে জাংকুককে জড়িয়ে ধরে। ও জাংকুক, এতক্ষণ কোথায় ছিলে বলো তো? আমি তোমার সাথে দেখা করার জন্য কতক্ষণ ওয়েট করছি। কি হলো, কথা কেন বলছো না? আপনি তো ভি, তাই না? উফ, আমি বুঝতে পারছি না সবাই কেন আমাকে ভি বলছে। তুমিও আমাকে ভি বলছো, এই ভিটা কে? আপনি কি সত্যি আমার তে? ওহ, তোমার বিশ্বাস হচ্ছে না জাংকুক, আমাদের বিয়ে হয়েছে। দেখো তোমার তো আংটি আমি এখনো পরে আছি। মানে সত্যি তুমি বেঁচে আছো? আমি মরেছিলাম কবে। তখন ডক্টরও বুঝতে পারছিল এখানে কোনো গোলযোগ হয়েছে, তাই ডক্টর সবাইকে শান্ত হতে বলে। তখন সবাই শান্ত হয়ে যায় আর একে একে সবাই সব কথা বলা স্টার্ট করে। জাংকুক ফার্স্টে বলে তের সাথে কি কি ঘটেছিল, আর তোমরা তো সবাই জানো। আর তেরও সব কথা মনে ছিল না। এরপর বুগম বলা স্টার্ট করে যে কিভাবে বুগম তেকে চিনতে পারলো। বুগম একজন অনেক বড় অ্যাক্টর, যার কারণে বুগমকে শুটিং করার জন্য অনেক জায়গায় দৌড়াতে হয়। বুগম একটা রিসোর্টে ছিল যেখানে চারদিকে সমুদ্রে ঘেরা। মূলত বুগম সেখানে শুটিং করতে গিয়েছিল। সকালে ঘুম থেকে উঠে বুগম রিসোর্টের চারদিকটা ঘুরে দেখছিল। এমন সময় সমুদ্রের পাড়ে বুগম কাউকে পড়ে থাকতে দেখে। বুগম তো অনেক বেশি অবাক হয়ে যায় যে এটা কে। তখন বুগম সঙ্গে সঙ্গে সেই সমুদ্রের পাড়ে চলে যায়। তবে সেখানে গিয়ে বুগম তেকে দেখতে পায়। আর তের মিষ্টি ফেস দেখে তো বুগম পুরাই ফিদা হয়ে যায়। আরে এই মেয়েটা এখানে এভাবে কেন পড়ে আছে? আমার কি কাউকে ডাকা উচিত নাকি পুলিশে খবর দেওয়া উচিত? তখন বুগম তেকে অনেক ডাকাডাকি করে, তবে তে তো কোনো জ্ঞানই ছিল না। তখন বুগম ওর সাথে থাকা কয়েকটা লোককে ডেকে নিয়ে আসে আর তেকে হসপিটালে নিয়ে যায়। তের শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল আর তে পুরোপুরি ভাবে জ্ঞানহীন ছিল। হসপিটালে যেতে না যেতে তেকে তো আইসিইউতে ভর্তি করা হয়। তের অবস্থা অনেক বেশি খারাপ ছিল, বাঁচবে কিনা এটাই সন্দেহ। ডক্টর বেশ কিছুক্ষণ ট্রিটমেন্ট করে, তবে ট্রিটমেন্ট করার পর এসেই বলে, মেয়েটা আপনাদের কি হয়? আমাদের কিছুই হয় না, কিন্তু আমি ওকে সমুদ্রের পাড়ে পড়ে পেয়েছি। তাহলে তো আপনাদের শীঘ্রই পুলিশকে খবর দেওয়া উচিত। কেন পুলিশকে কেন খবর দেব? মেয়েটার পরিচয় তো আগে জানি। পরিচয় কিভাবে জানবেন? উনি তো কোমাতে চলে গেছে। কি? কোমায় চলে গেছে? হ্যাঁ, ওনার উপর অনেক বেশি চাপ সৃষ্টি করা হয়েছে। হয়তো মেয়েটা কোনো পাহাড় থেকে না হয় কিছু থেকে পড়ে গেছে, অনেক উঁচু থেকে পড়েছে, যার কারণে ওর স্মৃতিশক্তি একদম চলে গেছে আর ও কোমাতে চলে গেছে। মেয়েটার জ্ঞান ফিরবে কি ফিরবে না আমরা বলতে পারছি না, আর যদি ফেরেও কখন ফিরবে কবে ফিরবে সেটাও আমরা বলতে পারছি না। আমি জানি না ওকে, কিন্তু ওর উপর আবার অনেক বেশি মায়া হচ্ছে। ওর ট্রিটমেন্টের সব খরচ আমি দেব। ওর জ্ঞান যতদিন না ফিরছে আর ওর জ্ঞান যদি কখনো নাও ফিরে, তবু ওকে আমি দেখে শুনে রাখবো। আপনারা প্লিজ ওকে অবহেলা করবেন না। আপনি দায়িত্ব নেবেন? ওহ, এটা তো অনেক বেশি ভালো কথা। আর আমরা এমনিতেও কোনো পেশেন্টকে অবহেলা করি না। যদি আপনি দায়িত্ব না নিতেন তাহলে আমরা পুলিশকে খবর দিতাম। পুলিশটাই খুঁজে বের করতে এই মেয়েটা কি আর তার কি পরিচয়। আর আপনি যেহেতু এখন দায়িত্ব নিচ্ছেন তাহলে তো আমাদের কিছু বলার নেই বলেই ডক্টর সেখান থেকে চলে যায়। এরপর থেকে তের সব দায়িত্ব বুগম নেয়। তের যাবতীয় যত খরচ আছে বুগম বহন করে। বুগম তেকে চেনে না, কিন্তু বুগমের তেকে দেখে অনেক বেশি খারাপ লাগে। বুগম তো প্রায় তের সাথে হসপিটালে দেখা করতে আসে। তবে একদিন যদি এসে দেখতো যে তের জ্ঞান ফিরে গেছে তাহলে তো অনেক বেশি খুশি হতো বুগম। এভাবে দেখতে দেখতে 5টা বছর কেটে যায়। তে পুরো 5টা বছর কোমাতে ছিল। একদিন হঠাৎ করে ডক্টর বুগমকে ফোন দিয়ে বলে যে পেশেন্টের জ্ঞান ফিরে গেছে। বুগম তো আর 1 মিনিট ওয়েট না করে সঙ্গে সঙ্গে হসপিটালে চলে যায়। তবে এদিক থেকে তে তো কারোর সাথেই কথা বলছিল না। ডক্টর আর নার্স অনেকবার জিজ্ঞাসা করেছে তের পরিচয়, কিন্তু তে কিছু বলছে না। তে তো চুপচাপ মুখ গম্ভীর করে বসেছিল। আর তখন সেখানে বুগম আসে। বুগমকে দেখে তে একটু স্বস্তি নিঃশ্বাস ফেলে। তে ভাবছিল অন্তত তার জন্য কেউ আছে। তখন বুগম এসে তেকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? তবে তে বুগমকে দেখে অনেক বেশি চুপচাপ হয়েছিল। হে মিস, তুমি কি কথা বলতে পারো না? তোমার নাম কি? কি তোমার পরিচয়? আমি কথা বলতে পারি, কিন্তু আমি কি সেটা আমি নিজেই জানি না। মানে কি বলছো তুমি এসব? তুমি কিছুই জানো না যে তুমি কে? আমি সত্যি বলছি আমি জানি না আমি কে। কি আমার পরিচয়? উফ, আপনাকে আশা দেখে তো তবু একটু কথা বললো, আমাদের সাথে তো এক বিন্দু কথা বলেনি। আচ্ছা সমস্যা নেই, আমি যেহেতু তোমার দায়িত্ব নিয়েছি তাহলে তোমার সকল দায়িত্ব আমার। ডক্টর, আমি কি ওকে ডিসচার্জ করে বাড়িতে নিয়ে যেতে পারি? আপনি যেহেতু এতদিন ওনার দায়িত্ব নিয়েছেন তাহলে আমি আশা করব আপনি ওনার খারাপ চাইবেন না। আপনি ডিসচার্জ করে আপনার বাড়িতে নিয়ে যেতে পারেন। এরপর তো বুগম থেকে ডিসচার্জ করে নিজের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে অনেকজনকে দেখে তে তো অনেক বেশি
খুশি হয়। আর সবচেয়ে বেশি খুশি হয় সুজুকে দেখে। আর বুগম তেকে তখন ফি নামের পরিচয় দেয়। হঠাৎ করে বুগম একদিন তেকে জিজ্ঞাসা করছিল যে ওর শখ কি। তে সবকিছু ভুলে গেল, ওর শখটা একই রকম ছিল। তে সেদিন আনসার দিয়েছিল যে ও মডেল হতে চায়, ও মডেলিং করতে চায়। আর বুগম তের ইচ্ছাতে একদম বাধা দেয়নি। আর এরপর থেকেই তে একজন মডেল। তবে তে না, ওর পরিচয় এখন ছিল ভি। আর ভি এভাবেই এই 2টা বছর কাটিয়েছে। আর এখন যখন বলছে ও আমাকে চিনতে পারছে না, আমার অনেক খারাপ লাগছে। তবে কোনো ব্যাপার না, আমি যে একজনকে উপকার করতে পেরেছি এই অনেক। সরি বুগম, আমি আসলেই তোমাকে চিনতে পারিনি। এটা আমার দোষ না আমার নিয়তির দোষ, সেটা আমি বুঝতে পারছি না। তবে সবকিছু জানার পর আমি একটা কথাই বলবো যে আমি আমার বাবা মাকে কখনো ক্ষমা করব না, সর্বোচ্চ আমার বাবাকে। বুগম প্লিজ তুমি রাগ করো না, আমি সত্যি তোমাকে চিনতে পারিনি। তে তো এভাবে বুগমকে সান্ত্বনা দিচ্ছিল। আর এদিক থেকে জাংকুকের চোখের পানি পড়ছিল। এটা কেন হচ্ছে জাংকুক নিজেও তা বুঝতে পারছে না। তখন তে জাংকুকের দিকে তাকিয়ে দেখে জাংকুক তো কান্না করছে। এটা দেখে তে যেন বুকটা একদম ফেটে যাচ্ছিল। জাংকুক তুমি কান্না কেন করছো? আমি সত্যি বিশ্বাস করতে পারছি না আমি তোমাকে আবার ফিরে পেয়েছি। আমি তোমাকে এই 7 বছরে কোথায় কোথায় খুঁজেছি তুমি বিশ্বাসও করতে পারবে না। যেখানে গিয়েছি শুধু তোমার খোঁজই করেছি। ভাবতাম আমি যদি এখানে আমার তেকে পাই, কিন্তু না, আমি তোমাকে কোথাও পাইনি। যেদিন কুকি আমায় তোমাকে দেখিয়েছিল, ফার্স্ট এবার মনে হচ্ছিল তোমাকে আমি জড়িয়ে ধরে বলি যে তে তুমি কোথায় গিয়েছিলে, কিন্তু আমি সেটা করতে পারিনি। জাংকুক প্লিজ আর চোখের পানি ফেলো না। আর কুকি কোথায়? আমি ওর সাথে দেখা করব। ওকে আমি আনিনি এখানে, ও বাসায় আছে। তাহলে আমাকে বাসায় নিয়ে চলো, আমি আর এখানে থাকতে চাই না। না, আপনার তো এখন হসপিটাল থেকে যাওয়া যাবে না, আপনি তো অনেক বেশি অসুস্থ। অন্তত পক্ষে আরো 3 দিন থাকতে হবে। কিন্তু ডক্টর আমি এখানে থাকতে চাই না। থাকতে না চাইলেও থাকতে হবে, আপনার পাশে সবাই আছে, কেউ আপনাকে ছেড়ে এখান থেকে যাবে না। সত্যি বলছেন? হ্যাঁ আমি নিজে বলছি। মিস্টার জিওনো এখানে থাকবে আর বুগমও এখানেই থাকবে। সারা রাত তো এভাবেই কেটে যায়। আর সারা রাত জাংকুক নিজে তেকে পাহারা দিয়েছে। জাংকুকের এখনো বিশ্বাস হচ্ছে না যে তে ফিরে এসেছে। জাংকুকের এত ভালো আর এত খুশি লাগছিল যা বলার বাহিরে। আর এদিক থেকে বুগমরও একই অবস্থা, সারা রাত তেকে পাহারা দিয়েছে। আসলে বুগম তো তেকে ভালোবেসে ফেলেছিল। হয়তো তে বুগমকে ভাইয়ের নজরেই দেখতো, কিন্তু বুগম তেকে সত্যি মন থেকে ভালোবেসেছিল। তবে তেকে না পাওয়াতে বুগমের কোনোই কষ্ট নেই। ও একটা ভালো মানুষ আর ও সবার ভালোই চায়। তে যে তার স্মৃতিশক্তি ফিরে পেয়েছে, ওর যে সবকিছু মনে পড়ে গেছে, এটা ভেবেই বুগমের অনেক বেশি ভালো লাগছিল। সকালবেলা তে আবদার করে বসে যে ও কুকিকে দেখবে। আর জাংকুকে তো তের আবদার মানতেই হবে। তাই জাংকুক কুকিকে আনতে চলে যায়। আর বুগম হসপিটালেই থেকে যায়। অন্যদিকে জাংকুকের বাড়িতে লুসি এসেছে। কলিং বেলটা চাপতে তো ইয়ঞ্জন এসে দরজাটা খুলে দেয়। যেহেতু এই মুহূর্তে ইয়ঞ্জন কুকির সাথেই ছিল, ইয়ঞ্জন দরজাটা খুললে তো অনেক বেশি অবাক হয়ে যায় লুসিকে দেখে। আর ইয়ঞ্জনও তো লুসির সাথেই পড়াশোনা করতো। কি রে লুসি, তুই এখানে কি করছিস? আমারও তো সেই একই কোশ্চেন যে তুই জাংকুকের বাড়িতে কি করছিস। স্যার আমি কুকির সাথে দেখা করতে এসেছি। সত্যি কুকির সাথে দেখা করতে এসেছিস না জাংকুকের সাথে দেখা করতে এসেছিস? আমার যার সাথে দেখা করার ইচ্ছা আমি তার সাথে দেখা করব। দেখ লুসি, তুই যদি জাংকুকের সাথে দেখা করতে আসিস না, তাহলে এটা শুনে রাখছে জাংকুক বাড়িতে নেই। কি? জাংকুক বাড়িতে নেই মানে? কোথায় গেছে? সেটা আমি তোকে কেন বলতে যাব, বলতে পারিস তো? বলবি না? ওহো, তুই তো কুকির সাথে দেখা করতে এসেছিস, তাহলে জাংকুককে দিয়ে কি করবি? যা কুকির সাথে দেখা করে চলে যা। শাট আপ, আমি জানি জাংকুক বাড়িতে আছে, সর তুই সর। বলে তো লুসি জাংকুকের বাড়িতে ঢুকে যায়। দেখছিস, আমি বললাম না যে জাংকুক বাড়িতে নেই? জাংকুক বাড়িতে নেই, তুই কি করছিস এখানে? আমি তো বর্তমানে কুকির সাথে আছি, যা ইচ্ছা তাই কর, সর সামনে থেকে বাড়িতে চলে যাচ্ছি। বলে লুসি তো বাড়ি থেকে বের হয়ে আসে। আর তখনই জাংকুকের গাড়িটা এসে বাড়ির সামনে থামে। জাংকুকের গাড়ি আসে দেখে লুসি তো আর বাড়িতে যায় না। লুসি তো সেখানেই লুকিয়েছিল, ও জানতে চাইছিল যে জাংকুক কোথা থেকে আসলো। তখন জাংকুক কলিং বেলটা চাপে তো ওই দিক থেকে ইয়ঞ্জন অনেক বেশি রেগে যায়। আর দরজা খুলে দিতে দিতে বলে, লুসি তুই আবারও এসেছিস? কে লুসি? কোথায় পাচ্ছিস তুই লুসিকে? আমি জাংকুক। ও জাংকুক, তুই এসেছিস? হ্যাঁ আমি। কেন, লুসি এসেছিল নাকি যে তুই লুসির কথা বলছিস? হ্যাঁ, এই একটু আগে লুসি এসেছিল, এসে বলল কুকির সাথে দেখা করব। আমি বললাম কুকির সাথে দেখা করবি না জাংকুকের সাথে দেখা করবি? জাংকুকের সাথে দেখা করতে চাইলে জাংকুক বাড়িতে নেই। এরপর আমাকে ধাক্কা দিয়ে পুরো ঘর খুঁজে চলে গেল। এই লুসি, ও বড্ড বেশি বাড়াবাড়ি করছে, ওকে আমার মোটেও সহ্য হয় না। কিন্তু জাংকুক তুই এটা বলতো, হঠাৎ করে রাতে ডাকলি, কুকিকে দেখতে বললি, আর কোথায় চলে গেলি? হ্যাঁ ইয়ঞ্জন, তুই বিশ্বাস করবি কিনা আমি জানি না, আমি তেকে খুঁজে পেয়েছি। কি বললি? তুই তেকে খুঁজে পেয়েছিস? আর জাংকুকের মুখে এই কথা শুনে তো ওদিক থেকে লুসি অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ লুসি তো এখানেই ছিল, কোথাও যায়নি। জাংকুক তুই সত্যি বলছিস?
বলছিস যে তুই তেকে ফিরে পেয়েছিস? হ্যাঁ, আমি সত্যি বলছি, আর এই কারণেই কুকিকে নিতে এসেছি। তখন জাঙ্কুক কুকিকে রেডিমেডি করে হসপিটালে নিয়ে যায়, সাথে অঞ্জুরও যায়। আসার পথে তো কুকি অনেকবার জিজ্ঞাসা করছিল যে জাঙ্কুক ওকে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু জাঙ্কুক একদম বলেনি। এদিকে জাঙ্কুক অঞ্জুর আর কুকির পেছনে পেছনে লসিও একটা রিকশা ধরে চলে যায়। তখনই জাঙ্কুক কুকিকে সঙ্গে সঙ্গে তের কাছে নিয়ে যায়, আর তে তো কুকিকে দেখে মুহূর্তের মধ্যে জড়িয়ে ধরে। কুকি, তুমি এসেছো, মামা অনেক পচা, তাই না? তোমাকে চিনতেই পারিনি। তখন কুকি তেকে ছেড়ে দিয়ে বলে, কি আমার মাম্মা? আমার মাম্মা তো নেই, আমার বাবা বলেছে আমার মাম্মা আমাকে ছেড়ে সারা জীবনের মতো চলে গেছে। কে বলেছে তোমার মাম্মা তোমাকে ছেড়ে সারা জীবনের মতো চলে গেছে? আমি তোমার মাম্মা হই না। তুমি আমার মাম্মা হতেই পারো না, আমার পাপা তোমার সাথে কথা বলতে মানা করে দিয়েছে। জাঙ্কুক, এগুলো কি বলছো কুকি? তুমি প্লিজ ওকে বোঝাও। হ্যাঁ কুকি, এটাই তোমার মাম্মা হয়। না, এটা আমার মাম্মা হয় না। তুমি একবার বলেছো না এটা আমার মাম্মা না, তার মানে মাম্মা না। কুকি, আই এম সরি, আমি ভুল বলেছিলাম। হ্যাঁ কুকি, তোমার পাপা ভুল বলেছিল, প্লিজ একবার মাম্মা বলে ডাকো না। না না না, তুমি আমার মাম্মা না। এতদিন যখন বলেছিলাম তখন তো তুমি বলেছো তুমি আমার মাম্মা না, তাই তুমি এখন আমার কিভাবে মাম্মা হলে? আই এম সরি কুকি, আমি জানি আমি তোমার বিশ্বাস হারিয়ে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো এটাই তোমার মাম্মা। পাপা, তুমি সত্যি বলছো? আর কখনো তো বলবে না যে এটা আমার মাম্মা হয় না? আই প্রমিস, আমি আর কখনো বলবো না। তাহলে ঠিক আছে, কিন্তু মাম্মা তুমি বলো তো তুমি কোথায় গিয়েছিলে এতদিন? জানি না কোথায় গিয়েছিলাম, কিন্তু এখন ফিরে এসেছি, তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। বলেই তে কুকিকে আবারও জড়িয়ে ধরে, আর নিজের ছেলেকে এতদিন পর কাছে পেয়ে তে তো অনেক খুশি। তে তো ওর ছেলেকে অনেক বেশি আদর করছিল, আর এদিক থেকে লসি সবকিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল। তার মানে সত্যি তে বেঁচে আছে? উফ, আমার ভাগ্যটাই খারাপ। এই কথাটা তো তের বাবা মাকে জানাতেই হবে, তাহলে তের বাবা মা এসে তেকে নিয়ে যাওয়ার জন্য আবারও অশান্তি করবে। উফ, দেখতে যে ভালো লাগবে, কিন্তু 60-70 বছর পর আবার ফিরে আসার কি হলো? মনে তো করেছিলাম মরে ভূত হয়ে গেছে। যত সব, এত শক্ত আত্মা কার কিভাবে হয়? তখন তো সঙ্গে সঙ্গে লসি জিন আর নামজুনদের বাড়িতে চলে যায়। লসিকে যাওয়া দেখে জিন তো অনেক বেশি অবাক হয়ে যায়, আর নামজুন গিয়ে বলে, লসি তুমি কেন এখানে, কিছু বলবে নাকি? হ্যাঁ আঙ্কেল, বলার জন্যই তো এসেছি। বলার জন্য এসেছো মানে? কি বলার জন্য এসেছো? আঙ্কেল আর আন্টি, তে ফিরে এসেছে, আপনারা তের সাথে দেখা করবেন না? কি? তে ফিরে এসেছে মানে? তোমার কি মাথা টাথা নষ্ট হয়ে গেছে নাকি? তুমি কি আমাদের সাথে মজা করছো? আরে আন্টি, আমি কেন আপনাদের সাথে শুধু শুধু মজা করতে যাব বলুন তো? সত্যি তে ফিরে এসেছে। মানে তুমি কোথা থেকে জানলে? তখন তো লসি সব ঘটনা জিন আর নামজুনকে খুলে বলে। জিন আর নামজুন সঙ্গে সঙ্গে রওনা হয় তেকে দেখার জন্য, আর লসি ওদের লোকেশন, কত নাম্বার রুম সবকিছুই বলে দেয়। তখনই নামজুন আর জিন গিয়ে তের কেবিনে হাজির হয়। নামজুন আর জিন তো তাদের চোখকে বিশ্বাস করতে পারছে না নিজের মেয়েকে দেখে। তে যে জীবিত আছে এটা তো ওরা জানেই না। তে মা, তুই বেঁচে আছিস? তে, এতদিন তুই কোথায় ছিলি মা? আপনারা এখানে কি করছেন? তে তো নামজুন আর জিনকে দেখে ওদের সাথে কথা বলা বাদ দিয়ে আরো মুখটা ঘুরিয়ে নিল। জাঙ্কুক, তোমার তো উচিত ছিল তের খবর পাওয়ার সাথে সাথে আমাদেরকে জানানো, তুমি কেন তা জানাওনি? কেন আমি জানাতে যাব? বিকজ আপনাদের জন্যই আমার ফ্যামিলির এই অবস্থা। আমি তো বুঝতেই পারছি না যে আপনাদের দুজনকে জানানোটাকে। এই অঞ্জু, তুই জানিয়েছিস? কি রে সবিন, তুই জানিয়েছিস নাকি? জাঙ্কুক, আমরা কেন জানাতে যাব বল তো? আর হ্যাঁ, আমরা তো এখানেই ছিলাম তোর সাথে, আমরা যদি ওনাদের সাথে কথা বলতাম তাহলে তো তুই দেখতে পারতি। আমি জানি তোরা জানাসনি, কিন্তু ওনাদেরকে জানানোটাকে। জাঙ্কুক প্লিজ, আমার মেয়ের সাথে আমাকে একবার কথা বলতে দাও। আমার একমাত্র মেয়ে, তুমি জানো আমি কত কষ্টে আছি ওর জন্য। আমার ওর কথাটা মনে পড়লে কলিজাটা ফেটে যায়। হ্যাঁ জাঙ্কুক, তুমি এমন করো না, আমার মেয়েকে তুমি একটু দু চোখ ভরে দেখতে দাও আমাদের। কিন্তু আমি তো আপনাদের সাথে কথা বলবো না। আপনারা কে? আমি তো আপনাদের চিনি না। তুই কিভাবে এই কথাটা বলতে পারছিস? আমরা তোর জন্মদাতা, তোর বাবা মা। ওহ, বাবা মা? কিন্তু যে বাবা তার মেয়ে সুখ সহ্য করতে পারে না, তাকে তো আমি আর কখনো বাবা বলেই ডাকবো না। আর তের এই একটা কথা শুনে নামজুনের কলিজা তো একদম ছিঁড়ে যাচ্ছিল। এটা ওরই দোষ, আর এটা তোর প্রাপ্য ছিল, কারণ ওর নিজের কারণেই তো এই সব কিছু ঘটেছে। তে, তোর বাবা ভুল করেছে, তাই কি তুই আমাদের ক্ষমা করবি না? না, আমি ক্ষমা করব না, বিকজ আই হেট ইউ মাই ফাদার। তে, তুমি এসব কি বলছো? যা বলছি ঠিকই বলছি বোকাম। তুমি কি জানো না আমার এই অবস্থা কি কারণে হয়েছে? হ্যাঁ আমি জানি, কিন্তু তোমার বাবা মাকে তুমি এত কষ্ট দিয়ে কথা বলতে পারো না। কেন পারবে না? কেন পারবে না? দেখুন প্লিজ, দয়া করে আপনারা এখান থেকে চলে যেতে পারেন। তে আপনাদের সাথে কথা বলবে না। তে, তুই আমার সাথে অন্তত একটু কথা বল। তুই আমার সাথেও কেন এমন করছিস?
পেরেছো। এতদিন পর আমার বাবা মাকে দেখে আমার নিজের জড়িয়ে ধরা উচিত ছিল, কিন্তু দেখো আমি তোমাদের অপমান করছি। কেন করছি তোমরা বুঝতে পারছো না? তোমরা প্লিজ এখান থেকে চলে যাও, আমি তোমাদেরকে সহ্য করতে পারছি না। তখন নামজোনার জিন আর একটা কথাও বলে না। নামজোনার জিনের অনেক বেশি কষ্ট হচ্ছিল। যে মেয়ে তাদের একটা কথারও অবাধ্য হতো না, সেই মেয়ে নাকি আজকে তাদেরকে অপমান করছে। আর এটা তারা মাথা পেতে নিয়েছে, কারণ এটা তাদের প্রাপ্য ছিল। এভাবে আরো 2 দিন কেটে যায়। জাঙ্কুক থেকে ডিসচার্জ করে বাড়িতে নিয়ে আসে। জাঙ্কুক কুকি আর তে বাড়িতে আসার কিছুক্ষণের পরেই কলিং বেলটা বেজে ওঠে। সঙ্গে সঙ্গে তে নিজে গিয়ে দরজাটা খুলে দেয় আর দেখে বুগাম এসেছে। তখন তে তো বুগামকে নিয়ে ঘরের ভিতরে যায় আর জাঙ্কুকও তখন সেখানে চলে আসে। জাঙ্কুক আর বুগামের মধ্যে তো অনেক ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যায়। তুমি ফিকে ডিসচার্জ করে নিয়ে এসেছো, তাই ফিকে দেখার জন্য আমি তোমাদের বাড়িতে চলে এসেছি। ভালো করেছো, কোনো সমস্যা নেই। কিন্তু একটা কথা, তুমি আমাকে ফি বলে কেন ডাকছো? আমি তো তে। সরি, আমি অলরেডি তোমাকে 2 বার তে বলে ডেকে ফেলেছি। আমি তোমাকে আর তে বলে ডাকবো না, বিকজ আমার ভিটাই বেশি পছন্দ। এটাতে আমি অভ্যস্ত হয়ে গেছি। তোমার যদি কোনো সমস্যা না থাকে আমি তোমাকে ভি বলেই ডাকতে পারি। ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যখন থেকে ডিসচার্জ করে বাইরে নিয়ে আসলাম, তার আগের মুহূর্তে তুমি কোথায় গিয়েছিলে? আমি তো তোমাকে দেখতেই পাইনি। আমি তোমাকে অনেক খুঁজেছি। একটা ইম্পর্টেন্ট কাজে গিয়েছিলাম। আচ্ছা, তোমাদের দুজনকে আমি একটা কথা বলি। অবশ্যই, বলতেই পারো। ভি, তোমার বাবা মার সাথে সেদিন তুমি বাজে বিহেভিয়ার করে অনেক বেশি ভুল করেছো। কেন? তুমি হঠাৎ করে এখন এই কথাটা কেন বলছো? বিকজ তোমার বাবা মা তোমাকে অনেক বেশি ভালোবাসে, জানো? তারা যখন চলে যাচ্ছিল তাদের চোখে পানি ছিল। আর আমি এটাও জানি তুমি তোমার বাবা মার সাথে জোরে জোরে কথা বলে তোমার অনেক বেশি খারাপ লেগেছে। প্লিজ তোমার বাবা মাকে তুমি ক্ষমা করে দাও না ভি। তের এইসব কথা শুনে তো অনেক বেশি খারাপ লাগছিল। দেখো বুগম, আমি যদি তেকে বলতাম তে তুমি তোমার বাবা মার সাথে এমন কেন করছো, তখন ঠিক তে তার বাবা মাকে ক্ষমা করে দিত। কিন্তু এটা তাদের প্রাপ্য ছিল। তারা আমাদেরকে যেভাবে শাস্তি দিয়েছে, তারাও তো একটু শাস্তি পাক। তুমি জানো আমি আমার বাবার সাথে 7 বছর ধরে কথা বলি না। কথা বলা তো দূরেই থাক, আমি আমার বাবার সাথে 7 বছর ধরে দেখাও করি না। তাই আমি তোমাদেরকে বলছি, তোমরা তোমাদের বাবা মাকে ক্ষমা করে দাও। তারা ভুল করেছে। আমার বাবা মা নেই, আমি আমার বাবা মার কখনো ভালোবাসা পাইনি। প্লিজ আমার একটা কথা তোমরা শোনো, এটা আমার আবদার। তোমার কি মনে হয় বুবু, আমার বাবা মার জন্য আমার খারাপ লাগছে না? আমি যখন আমার বাবা মাকে বাজে বাজে কথা বলছিলাম তখন আমার বুকটা ফেটে যাচ্ছিল। কিন্তু কি করব বলো, ওই যে জাঙ্কুক বললো এটা তাদের প্রাপ্য ছিল, এটা তাদের জন্য শাস্তি। আর তাই তোমাদের ভুল বোঝাবুঝি ভাঙতে তোমার বাবা মা আর তোমার বাবাকে নিয়ে এসেছি। হ্যাঁ, আমি তাদেরকে নিয়ে এসেছি। আমি হসপিটালে সেদিনই তাদের কাছ থেকে অ্যাড্রেস নিয়েছিলাম। আর সেই কারণে ডিসচার্জ হওয়ার 8 মুহূর্তে তোমরা আমাকে কোথাও পাওনি। বলেই বুগাম নামজুন জিন আর গংইউকে ভেতরে নিয়ে আসে। গংইউ তো সঙ্গে সঙ্গে এসে তার ছেলেকে জড়িয়ে ধরে। জাঙ্কুক, তুই আমাকে প্লিজ ক্ষমা করে দে। আমি আমার প্রাপ্যের শাস্তি পেয়েছি, তুই জানিস? ওই আইয়ু আমার সবকিছু নিয়ে চলে গেছে। মানে কি বলছো কি? হ্যাঁ, ও শুধু আমার বাড়িটা নিতে পারেনি, নাছাড়া আমার যত সয় সম্পত্তি আছে ও সবকিছু নিয়ে গেছে। যেদিন ওই কাজগুলো করেছিল সেদিন আমি শুধু তোর কথাই ভাবছিলাম, কারণ আজ 7-8টা বছর ধরে গংইউ তার ছেলের মুখটাও দেখেনি। তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আর এদিক থেকে জিন বলে ওঠে, তে আমাদের কাছে আসবি না? তুই প্লিজ আর রাগ করে থাকিস না, এবারের মতো ক্ষমা করে দে। বিশ্বাস কর, আমি ইচ্ছা করে এসব কিছু করিনি। তখন তো তে 1 মিনিটও ওয়েট করে না, তার বাবা মাকে গিয়ে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে। কারণ তে তার বাবা মাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে, আর কষ্ট দিতে চায় না, যেটাতে তে নিজেও অনেক বেশি কষ্ট পাচ্ছিল। সরি বাবা মা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করতে চাইনি, কিন্তু কি করব বলো, আমারও ভুল হয়ে গেছে। আমাকেও তোমরা ক্ষমা করে দাও। তুই কেন ক্ষমা চাচ্ছিস? ক্ষমা তো চাওয়া উচিত আমার, কারণ আমার জন্য তোদের সুখের সংসারটা ভেঙে গিয়েছিল। হ্যাঁ তে, তোকে ফিরে পেয়েছি, এটাই অনেক। তুই আমাদের কাছে ক্ষমা চেয়ে আর আমাদেরকে ছোট করিস না। আর এখানে সবার তো মিল হয়ে যায়। তে তো সবাইকে অনেক ভালোভাবে আপ্যায়ন করে, সাথে বুগামের আপ্যায়নের কোনো কমতি রাখে না, কারণ বুগামের জন্যই তে আজকে বেঁচে আছে। তখন কুকি দৌড়ে এসে বলে, তোমরা সবাই আমার কি হও? উনি তোমার নানা আর নানি, আর এটা তোমার দাদা ভাই। ওহ, আমরা সবাই আছে দেখছি, কিন্তু এতদিন সবাই কোথায় ছিল? এতদিন তো বিদেশ ছিল, এখন এসেছে তাই পরিচয় করে দিলাম। ও আচ্ছা, তাই বলো। আমি তাই তো সবাইকে চিনতে পারি না। আর এটা আমার কি হয়? এটা তোমার আঙ্কেল হয়, তোমার বগম আঙ্কেল। ওয়াও, আমি একটা নতুন আঙ্কেল পেলাম। আঙ্কেল, তুমি না অনেক বেশি সুন্দর, কিন্তু আমি তোমাকে কোথাও যেন দেখেছি। কোথায় দেখেছি? হ্যাঁ, টিভিতে দেখেছি, ড্রামাতে। আঙ্কেল, তুমি কি ড্রামা করো? আমি কিন্তু তোমার অনেক বড় ফ্যান, জানো? আর কুকির কথা শুনে তো সবাই হাসাহাসি
হাসাহাসি করতে থাকে। দেখতে দেখতে অনেক রাত হয়ে যায়। অনেক রাত হয়ে গেছে বলে তে তো আজকে বোকামকে বাড়িতে যেতে দেয় না। আর জিন আর এমার গঙিও এখানেই থেকে যায়। তে তো সবাইকে আলাদা আলাদা রুমে থাকতে দেয়। কুকি, অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমাবে না? তে আজকেও আমাদের কাছে থাকুক না? হ্যাঁ, আজকে আমি আমার নানু আর নানার সাথে ঘুমাবো। আমি আমার নানা আর নানুকে এতদিন পর পেয়েছি, এখন তো ওনাদের সাথে থাকবো। আচ্ছা, তোমার যা ইচ্ছা। বলে তে তো নিজের রুমে চলে যায়। গিয়ে দেখে জাঙ্কুক জানালার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জাঙ্কুক আগের মতো তের সাথে কথা বলছিল না, যেটা তেকে অনেক বেশি কষ্ট দিচ্ছিল। তে ভাবছিল জাঙ্কুক কি বদলে গেল, না জাঙ্কুক ওর উপর রাগ করেছে। আর এদিকে জাঙ্কুক সবাইকে ফিরে পেয়ে তো অনেক বেশি খুশি হয়েছিল, যার কারণে জাঙ্কুক এভাবে দাঁড়িয়েছিল। কিন্তু তে তো উল্টাটা ভেবেছে। তে তো মনে করছিল জাঙ্কুক ওর উপর রাগ করেছে। জাঙ্কুক, তুমি কি আমার উপর রাগ করেছো? বলতে বলতে তে জাঙ্কুককে পেছন থেকে জড়িয়ে ধরে। আমি কি কখনো তোমার উপর রাগ করেছি বলো? আমি সব সময়ের জন্য তোমাকে ভালোবাসতাম আর এখনো বাসি। সরি, আমার কিছু মনে ছিল না। এটা কি আমার ভুল না আমার দোষ? তখন জাঙ্কুক তেকে সামনে নিয়ে এসে বলে, কোনোটাই না, জাস্ট মনের ভিতর কেমন জানি একটা অস্থিরতা বোধ হচ্ছে। কেন জাঙ্কুক, তোমাকে বিশ্বাস হচ্ছে না যে আমি তোমাকে? সেই বিশ্বাস তো আমি প্রথম দিনই করেছিলাম, যেদিন তোমাকে কুকির স্কুলে দেখতে পেয়েছিলাম। জানো, সেদিন মনে হয়েছিল তোমাকে জড়িয়ে ধরে বলি, তে তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে। কিন্তু কিছু একটা জিনিস আমাকে বাধা দিয়ে রেখেছিল। আমি যদি সেদিনই তোমাকে সবকিছু বলে দিতাম, ব্যাস সেদিনই তোমার সবকিছু মনে পড়ে যেত। সরি গো, অনেক বেশি দেরি হয়ে গেছে। আজ 7-8টা বছর ধরে তোমার থেকে দূরে আছি। আমাকে তুমি ভালোবেসে কাছে টেনে নেবে না সেই দিনের মতো? তে, আমি বললাম না আমি তোমাকে সব সময়ের জন্য ভালোবাসি। তাহলে আমাদের মাঝে কেন এত বাধা আসছে জাঙ্কুক? আমাকে সেই প্রথম দিনের মতো কাছে টেনে নাও না। জানো, তোমার স্পর্শ আজ খুব পেতে ইচ্ছে করছে। তে, আজকে আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি বলো আমাকে ছেড়ে আর কখনো যাবে না? তাহলে কি তুমি ভাবছো আমি ইচ্ছা করে তোমাদের ছেড়ে চলে গিয়েছিলাম? আমার স্বামী সন্তানকে রেখে চলে গিয়েছিলাম? আমি বিশ্বাস করি যে তুমি আমাদের ছেড়ে ইচ্ছা করে চলে গিয়েছিলে। তবু একবার প্লিজ বলো না যে জাঙ্কুক, আমি তোমাকে ছেড়ে আর আমাদের কুকিকে ছেড়ে কোথাও যাব না। আমি তোমাকে প্রমিস করছি, আমার ইচ্ছাতে আমি কখনো তোমাদের ছেড়ে কোথাও যাব না। জাঙ্কুক, তোমার চোখে পানি কেন? না কিছু না, এটা তো সুখের পানি। তোমাকে ফিরে পেয়েছি তাই ইমোশনাল হয়ে গেছি। জাঙ্কুক প্লিজ, তুমি যদি এভাবে বলো তাহলে আমি কোথায় যাব? সরি দে, আমাকে শক্ত করে একবার জড়িয়ে ধরবে? জাঙ্কুক প্লিজ এভাবে বলো না, আমার কষ্ট হয়। বলেই তে তো জাঙ্কুককে অনেক শক্ত করে জড়িয়ে ধরে। তখন জাঙ্কুকও বুঝতে পেরে যায় যে তে কাছে। তখন জাঙ্কুক তের দুটো বাহু ধরে বলে, আরে তে, তোমার চোখে পানি কেন? আমি তো জাস্ট মজা করছি। এটা কেমন মজা? তুমি কেন কাঁদছো? আমার অনেক কষ্ট হচ্ছে। আহা, এমন করে রোম্যান্স করবো কিভাবে বলো তো? সরো তো সরো, আমি কিচ্ছু করবো না। তা বলে কি হয় নাকি? এতদিন পর কাছে পেয়েছি, আজকে আর ছাড় দিচ্ছি না। বলেই সঙ্গে সঙ্গে জাঙ্কুক তেকে কিস করে দেয় আর তেও কিস ব্যাক দিয়ে দেয়। আজ এতদিনের ভালোবাসা আবার নতুন করে পূর্ণতা পেল। বেঁচে থাকুক হাজার হাজার ভালোবাসা।